আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আমরা শুরু করব সেই টপিকটা হচ্ছে অ্যাডার এবং ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার। বুঝতে পারা গেছে? অ্যাডার এবং ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার। তো আমরা যদি অপ্যাম্পেরি সবগুলো অপ্যাম্পেরি, তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাডার। অ্যাডার বলতে পারো বা তুমি তাকে বলতে পারো সামার, তাই কি না? অ্যাডার মানে কি? যোগ করা, তাই না? অ্যাড মানে কি? যোগ করা। আর অ্যাডার মানে কি? যে যোগ করে বা যোগকারী, তাই না? অ্যাডার সার্কিট। তাহলে অ্যাডার সার্কিট দেখবো, সামার সার্কিট দেখবো। আবার 2 নম্বরে দেখবো হচ্ছে ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার, এইটা আমরা দেখব, বা ডিফারেনশিয়াল সার্কিট এরকম বলতে পারো আর কি। বুঝতে পারা গেছে? তো অ্যাডারের পরবর্তীতে থেকেই এইটার থেকেই আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাভারেজার সার্কিট। কি সার্কিট দেখব? অ্যাভারেজার সার্কিট। আর ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার থেকেই আমরা দেখব হচ্ছে কি সাবট্রাক্টর সার্কিট। বুঝতে পারা গেছে? অ্যাভারেজার থেকে আমরা কি দেখবো? আবার সাবট্রাক্টর সার্কিটটা আমরা দেখব। বুঝতে পারা গেছে? সুতরাং আমরা অ্যাডার এবং সামার করার পরেই তার থেকে চলে যাবো কোথায়? অ্যাভারেজারে। আর ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার করার পরে চলে যাবো হচ্ছে আমরা সাবট্রাক্টর সার্কিটে। তো তার আগে যেটা করা দরকার আমাদের, এইগুলো করার আগে আমাদের দেখবো যে বইতে সাধারণত এই সাবট্রাক্টরটার কথা বলা আছে, কিন্তু আমরা তার আগে কোনটা ভালো করে কভার করে নেব? ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা ভালো করে কভার করে নেব। তার আগে আমরা অ্যাডার এবং সামারটা ভালো করে কভার করে নেব, তারপর হচ্ছে আমরা দেন অ্যাভারেজ সার্কিটে ঢুকবো। বুঝতে পারা গেছে? তো আমাদের অ্যাডারের জন্য অ্যাডার সার্কিটে যেরকম আছে আমাদের কাছে অ্যাডার অথবা সামার, তো আমাদের কাছে প্রথমেই আছে হচ্ছে ইনভার্টিং অ্যাডার। কি বলো? ইনভার্টিং অ্যাডার অর অ্যাডারের আরেক নাম আমরা কি বলতে পারি বলো? সামার। কেউ যেন আবার সামার সিজন আবার বুঝো না, হ্যাঁ, মানে গরমকাল বা গ্রীষ্মকাল এরকম যেন ভাইবে নিও না। সাম মানে হচ্ছে যোগ করা, আর সামার মানে হচ্ছে কি যে যোগ করে সেই হচ্ছে কি সামার, তাই কি না? তো ইনভার্টিং অ্যাডার অথবা সামার। তো ইনভার্টিং অ্যাডার অথবা সামারের জন্য এইটার যে কনফিগারেশন আছে সেটা দেখতেছি এরকম। যেহেতু ইনভার্টিং অ্যাডার, তাহলে মানে সবগুলো ইনপুট কই দিব আমরা? ইনভার্টিং ইনপুটে দিব না। আর নন ইনভার্টিং অ্যাডার হলে কি করতাম? সবগুলো নন ইনভার্টিং ইনপুট আমরা ইনপুট করতাম আর কি, ইনপুট দিতাম। তো ইনভার্টিং অ্যাডারের জন্য এই প্রান্ত হচ্ছে তার ইনভার্টিং, এটা কি নন ইনভার্টিং ইনপুট। সবগুলো ইনপুট দেবো কোথায়? ইনভার্টিংয়ে, তাই কি না? তো অ্যাডার যেটা আমরা অ্যাডার যেটা করতেছি সেটা হচ্ছে যে ধরো এরকম 3টা রেজিস্টর আমরা দিয়ে দিলাম, এবং এই 3টা রেজিস্টরের মাধ্যমে আমরা এই কি বলে নন ইনভার্টিং ইনভার্টিং ইনপুটে আমরা 3 রকমের ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছি। কি পাচ্ছি আমরা? 3 রকমের ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, তাই কি না? ধরুন এইটা হচ্ছে E1 ভোল্টেজ, সেটা হচ্ছে R1 এর মাধ্যমে অ্যাপ্লাই করতেছি, E2 R2 এর মাধ্যমে, এবং E3 সেটা হচ্ছে কার মাধ্যমে? R3 এর মাধ্যমে আমি এই অ্যাম্পের ইনভার্টিং ইনপুটে অ্যাপ্লাই করতেছি, তাই কি না? ওকে, তাহলে এখানে কয় প্রকারের ভোল্টেজ অ্যাপ্লাই করলাম? 3 প্রকারের ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারলাম। ওকে, আর এখানে কি করে দেওয়া? গ্রাউন্ড করে দেওয়া, তাই কি না? ওকে, আর এইখানে অবশ্যই গেইন রিডিউস করার জন্য আমার কি থাকতে হবে? নেগেটিভ ফিডব্যাক কি করতে হবে? দিতে হবে না? তাহলে তোমার সাথে নেগেটিভ ফিডব্যাক, তাহলে এই যে তোমার সাথে নেগেটিভ ফিডব্যাক, ব্যাস এইটাই তোমার সাথে ইনভার্টিং অ্যাডার এবং সামার। অর্থাৎ আমরা আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো এইটা এইটা এইটা, এই 3 জনের কি ফল পাবো? যোগফল পাবো। তাহলে আমার কি কাজ? অ্যাড করছে না, এখানে যা দেবো এখানে যা দেবো এখানে যা দেবো, 3টা ফলে সে কি করবে? যোগ করে আমার কথা দেখাবে, আউটপুটে দেখাবে। সেটা তো টার্গেট নাকি? দেখিয়ে যোগ করতে পারে কি পারে না। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো দেখো তো এটা করার জন্য আমরা সিম্পলি এখানে কি অ্যাপ্লাই করতে পারি বলো? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। আমরা চেক করতে যাচ্ছি যে আউটপুটে সে যোগ করতে পারে কি পারে না, সে আউটপুটটা বের করবো। তাহলে এখানে আমরা কি নোডাল ইকুয়েশন লিখবো। তাহলে বলো তো এই অপাম্পের ওপেন লুপ গেইন কিছু বলা আছে? না, কিছু না বলা থাকলে গেইন কত? ইনফিনিটি না? সুতরাং আমরা কনসেপ্ট অফ ভার্চুয়াল শর্ট আমরা কি বলতে পারি? এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট হয়, তাহলে বলো এই প্রান্তের ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমার নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করি কিভাবে? 0 ভোল্ট ইনটু এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল,
কানেক্টেড আছে কত আছে R1, তাহলে কত হবে 1/R1 প্লাস কত হবে বলো 1/R2 প্লাস হবে কত বলো 1/R3 প্লাস হবে কত বলো 1/RF ইকুয়াল কত হবে বলো এই নোড এন্টারিং কারেন্ট, তো এই কারেন্ট কে এ পাঠাচ্ছে না, পাঠাবে, সেটা কতটুকু পাঠাচ্ছে E1 বাই হচ্ছে R1 প্লাস এও পাঠাবে, সেটা কত E2 বাই হবে কত R2, এটা কত হবে E3 বাই হবে কত R3 প্লাস V0 বাই কত হবে এই সেই তোমার RF। বুঝতে পেরে গেছে নাকি জানি, ঠিক আছে তো। আচ্ছা, তো এটা দেখো তো সেটা এরকম করতে পারতেছে কিনা দেখো। তাহলে আমরা ভিনরকে আলাদা পাশে যদি নিয়ে আসি তাহলে কি থাকছে V0 বাই RF মাইনাস E1 বাই কত R1 প্লাস হবে কত E2 বাই হবে কত R2 প্লাস হবে কত E3 বাই কত হবে R3। তাহলে তো ভাই সে তো যোগ করতে পারে না এখনো, সে কি পিওরলি যোগ করতে পারছে যে E1 প্লাস E2 প্লাস E3 করে আমরা আউটপুট পাচ্ছি না। তাহলে কি কাজ করলে এই ইকুয়েশনে একটা কাজ করব যার কারণে এটা একদম E1 E2 E3 বা V0 ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 হয়ে যাবে। বলো তো কি এমন কাজ করলে? এটা মান যদি অন করে দিই, 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 তাহলে প্রত্যেকটা যদি অন করে দিই তাহলে বলো তো ভাই এই V0 ইকুয়াল টু কি পাবো মাইনাস E1 প্লাস E2 প্লাস E3। অথবা একটা কাজ করতে পারি আমরা যদি এরকম ধরে নিই লেট RF এর মান যা হবে তার মানে R1 হবে, তার মানে R2 হবে, তার মানে কি হবে বলো R3 হবে। তাহলে খেল খতম, কথা বলতে হবে জানেন সাহেব। ও সরি সমান ইকুয়াল 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 সরি ইকুয়াল তিনজনই কি হইতে হবে সমান হইতে হবে। তাহলে এই পাশে কমন নেওয়া যায় কি, মনে করো কার সমান হচ্ছে সেটা সবাই R এর সমান হচ্ছে। তাহলে আমরা এখন কি বলতে পারি V0 বাই R বলতে পারি ইকুয়াল মাইনাস কি বলতে পারি E1 বাই কত R বলতে পারি প্লাস E2 বাই কি R E3 বাই কি R বলতে পারি। তাহলে দেখো তো এখানে কি আছে 1/R, আর এখানে আমরা কি কমন নিতে পারি R কমন দিলে কি থাকে 1/R কমন নিলে কি থাকে এই পাশে 1/R এর পাশে আমরা কেটে যায়, তাহলে শুধু আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি থাকে মাইনাস অফ E1 প্লাস কত হবে বলো E2 প্লাস কত হবে E3। দেখো তো এটা এবার অ্যাডারের কাজ করছেই করে নাই, করছেই করে নাই। আউটপুট ভোল্টেজ হবে ইনপুটের তিনটা ভোল্টেজের যোগফলের সমান। যেহেতু ইনভার্টিং ইনপুটে দিচ্ছি তাহলে আউটপুটগুলো যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সার আসবে কি নেগেটিভ, দেখো সে নেগেটিভ আসছে। কিন্তু এটার কাজ কি মূলত এই সার্কিটের কাজ হচ্ছে অ্যাড করা, যোগ করা E1 E2 E3। এখানে আমি চারটা যদি ইনপুট দিতাম তখন সমস্যা ছিল E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 প্লাস E5 E প্লাস E6 কোনো সমস্যা ছিল কি ছিল না, সবাইকে সে যোগ করে দিবে আর কি। বুঝতে পারা গেছে? আচ্ছা, এই সার্কিটটাকে আমরা অ্যাভারেজার বানাবো। কি বানাবো? অ্যাভারেজার। অ্যাভারেজ কীভাবে বের করে একটু বলতে হবে, অ্যাভারেজ কীভাবে বের করে? মনে করো তিনটা ইনপুট ছিল, তাহলে এইটা যোগ করে কিন্তু 3 দিয়ে ভাগ করা লাগবে। দলন সাহেব 3 দিয়ে কী করা লাগবে? ভাগ করা লাগবে। E1 প্লাস E2 বাই 2 তাহলে কী করা লাগবে? শুধু যোগ করলে হবে না, যোগ করে তাকে ভাগ করতে হবে। তাহলে সেই সার্কিটগুলোকে কী বলা হয়? অ্যাভারেজার সার্কিট, অর্থাৎ অ্যাভারেজ গড় বের করবে যে সার্কিট। তাহলে গড় বের করতে গেলে আগে কী করা লাগবে? যোগ করা লাগবে, যোগ করে দেন তারে ভাগ করতে হবে। তাহলে এইটুক কাজ কিন্তু করাই লাগবে, ধরুন অ্যাভারেজ সার্কিট এইটুক কাজ করাই লাগবে না, যোগের কাজটা করাই লাগবে, কিন্তু ভাগের কাজটা একটা সিস্টেম করে দিলেই কাজ হয়ে যাবে, তাই না? দেখি আমরা কি সিস্টেম দাঁড় করা যায়। তাহলে এই সার্কিটেরই কনসিকুয়েন্টলি আমরা কি শুরু করতেছি বলো? অ্যাভারেজার সার্কিট। এই সার্কিটেরই কনসিকুয়েন্টলি অ্যাভারেজার সার্কিট। ওকে, তাহলে অ্যাভারেজার সার্কিটের জন্য কয়টা অ্যাভারেজ বের করা? দুটো না তিনটা বলো? তিনটা দিয়ে বের করি, তাই কিনা? ধরুন মাইনাস, এটা কি প্লাস, সব কি ইনভার্টিং ইনপুটে দিচ্ছি না আমরা? কোন ইনপুটে দিচ্ছি? ইনভার্টিং ইনপুটে দিচ্ছি। তাহলে ইনভার্টিং ইনপুটে এই একটা ইনপুট দাও, এই একটা ভোল্টেজ ইনপুট করো, এই আর একটা ভোল্টেজ ইনপুট করো। তিনটা ভোল্টেজ আমরা ইনপুট করলাম, এটাকে বলতেছি E1 E2 E3 R1 R2 R3।
আর গেইন রিডিউস করার জন্য এখানে আমরা কি দিচ্ছি একটা ফিডব্যাক রেজিস্টার, তাই কি না? বুঝতে পেরে গেছে? তাহলে আসো, তাহলে এবার আমরা কি করবো বলো? এই আউটপুট ভোল্টেজ কত হবে সেটা বের করার জন্য আমরা কি করবো? এখানে নোডাল ইকুয়েশন লাগবে না? তাহলে অ্যাকর্ডিং টু দ্য, যেহেতু ওপেন লুপ গেইন সম্পর্কে কিছু বলা নাই, তাহলে ওপেন লুপ গেইন বাই ডিফল্ট আমরা কি ধরে নিলাম? ইনফিনিটি ধরে নিলাম। তাহলে 0 ভোল্ট আর এখানকার 0 ভোল্ট কি বলে? ভার্চুয়াল কন্ডিশন, ভার্চুয়াল শর্ট অনুযায়ী আমরা বলতে পারি 0 ভোল্ট আর 0 ভোল্ট আছে। তাহলে এখানে নোডাল ইকুয়েশন লাগবো আমরা, তাই কি না? তাহলে নোডাল ইকুয়েশন লেখো, ওই নোডের ভোল্টেজ ইনটু ওর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। তাহলে রেজিস্ট্যান্স কত আছে বলো? কোনটা আছে? কত 1/R1 প্লাস কত বলো? 1/R2 প্লাস কত বলো? 1/R3 প্লাস হবে কত? 1/RF ইকুয়াল কত হবে? এন্টারিং কারেন্ট। তাহলে এমনি কি এ পাঠাবে আবার কি এও পাঠাবে। তাহলে বলো কত হয়? E1 বাই কত? R1 প্লাস কত? E2/R2 প্লাস কত হবে? E3/R3 আবার কি এও পাঠাবে না? V0 বাই কি বলতে পারি? RF বলতে পারি কি না? দেখেন ভালো করে, খুবই সুন্দর করে মনোযোগে দেখবেন। আচ্ছা, V0/RF ইকুয়াল টু আমরা কি বলতে পারি? চলুন সে বলুন তো। মাইনাস E1 বাই কত? R1 প্লাস কত? E2 বাই কত হবে? R2 প্লাস কত হবে? E3/R3, তাই কি না? E3/R3 বলতে পারি কিনা? আচ্ছা, আমি যদি এই আগের বারের মতো একটা কাজ করতাম, যদি RF এর মান, R1 এর মান, R2 এর মান, R3 এর মান সব সমান ধরতাম, তাহলে কি RF R গুলো সব কেটে যেত না? তাহলে শুধু কি থাকতো? ভি আউট মাইনাস E1 প্লাস E2 প্লাস E3। সেটা তো আবার ঘুরে ফিরে কি হয়ে গেল? অ্যাডার হয়ে গেল। অ্যাড করছে, কিন্তু আমার কি দরকার? অ্যাভারেজ করা দরকার, তাই না? কি করা দরকার? অ্যাভারেজ করা দরকার। তাহলে অ্যাভারেজ যদি করতে হয়, তাহলে ধরুন এখানে কয়টা ইনপুট দিছি বলো তো? তিনটা ইনপুট দিছি না? তাহলে যদি তোমাকে বলে তিনজনের অ্যাভারেজ বের করতে, তুমি কিভাবে বের করতে বলো? E1 প্লাস কত বলেন? E2 প্লাস কত হবে? E3 বাই হবে কয়টা এলিমেন্ট ছিল? তিনটা। তাহলে 3 দিয়ে ভাগ, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ, তাই কি না? আচ্ছা, এটাকে আমি একটু এরকমভাবে লিখতে পারি না? ধরুন E1/E3 লিখতে পারি, প্লাস E2/3 লিখতে পারি, E3/3 লিখতে পারি কিনা? এইটাও যে কথা অ্যাভারেজের, আবার এইটাও কি একই কথা না? তাহলে এমন একটা কিছু রাখতে হবে দোলন সাহেব এখানে, যাতে R1 এর পরিবর্তে কি চলে আসে? 3 চলে আসে। R2 এর পরিবর্তে কি চলে আসে? 3 চলে আসে। এবং R3 এর পরিবর্তে কি চলে আসে? 3 চলে আসে। তাহলে কি উপায় আছে বলুন তো একটু? আমরা যদি এরকম করে দিই, R1 এর মান 3RF, R1 এর যে মান, RF এর কয় গুণ হবে? 3 গুণ হবে। R2 এর মান দোলন সাহেব, R1 এর মান, R2 এর মান 3 গুণ হবে RF এর। R3 এর মান কত গুণ হবে বলো? 3 গুণ হবে। লেট করলাম, তাতে প্রবলেমটা কি হবে বলো? দোলন বোঝা গেছে নাকি? যায় না? সিস্টেমটা কি বোঝা গেছে? RF মাইনাস, তাহলে E1 বাই R1 এর পরিবর্তে কি লিখতে পারি? 3RF। E2 R2 এর পরিবর্তে কি লিখতে পারি? 3RF প্লাস E3 বাই কত হবে বলো? 3RF। তাহলে এবার থেকে RF ক্যান্সেল। তাহলে শুধু কি থাকতেছে বলো তো? V0 বলো, কথা বলতে হবে। E1 বাই কত? 3 প্লাস E2/3 প্লাস E3/3। অতএব V0 এর মান আমরা লিখতে চাই, তাহলে কি অ্যাভারেজ হইছে কি হয় নাই বলো? অ্যাভারেজ কি হইছে নাকি হয় নাই দোলন সাহেব বলেন? হইছে। তাহলে অ্যাভারেজ বানাইতে গেলে কন্ডিশনটা কি ভাই? কন্ডিশন হচ্ছে এইগুলো, যে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে তার মান হবে এইটার অত গুণ। তো যদি 3টা ইনপুট থাকে, তাহলে 3 R1, এই 4টা থেকে তাহলে কয়টা হবে? 4 গুণ হবে, এর 4 গুণ হবে। তাহলে R1 এর মান হবে ধরুন 3RF, এটা কত হবে? 3RF, আর এটা কত হবে? 3RF। বুঝতে পারা গেছে? যদি 3টা ইনপুট, তাহলে যোগ করে কয় দিয়ে? 3 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আমরা যদি চিন্তা করো, অত হিসাব বাদ দাও, ওগুলো বাদ দাও। দেখো আমি তোমার সহজ হিসাব বলি। সহজ হিসাব বলতে গেলে কি, একটা পার্টিকুলার ভোল্টেজের নিচে কি আনতে হবে? যদি 3টা ইনপুট, তাহলে এর নিচে কি আনতে হবে? 3 আনতে হবে। এর নিচে কি আনতে হবে? 3 আনতে হবে। এর নিচে কি আনতে হবে? 3 আনতে হবে। আচ্ছা, এইটা কি অ্যাম্প?
ইনভার্টিং অপ অ্যাম্প না, এটা কি অপ অ্যাম্প? তাহলে ইনভার্টিং অপ অ্যাম্পের গেইন কত? মাইনাস RF বাই R1। তুমি যদি এই দুটো ঢেকে দাও তাহলে গেইন কত হবে? আর মাইনাস RF বাই R1। তুমি যদি এই দুটো ঢেকে দাও, এটা শুধু এটা রাখো, তাহলে কি মাইনাস RF বাই R2। এই দুটো ঢেকে দিলে কত? গেইন মাইনাস RF বাই R3 না? তাহলে আমরা যদি গেইন বের করতে চাই, ধরুন ভি আউট ইকুয়াল টু মাইনাস RF বাই R1, এটা গেইন না? ইনটু কত হবে? ইনপুট ভোল্টেজ না? কারণ এটা তো গেইন, গেইন ইকুয়াল টু কত? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ। আর গেইন মাইনাস RF বাই R1, তাহলে ওই ইনপুট ভোল্টেজ এখানে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। এরকম তো ফর্মুলা নাকি? কথা বলতে হবে, এরকম ফর্মুলা কি না? ঠিক আছে, তাহলে দেখো তো ভিন এর মান তো আমি ধরো যদি E1 ধরি তাহলে E1 রাখলাম, তাই কি না? কি রাখলাম? E1 রাখলাম। এখন RF এর মান আর R1 এর মান যদি আমি R1 এর মানটা 3 গুণ করে দিই, তাহলে নিচে কি 3 গুণ চলে আসবে না? 3RF আর উপরে কি আছে? শুধু RF। তাহলে RF কেটে গেলে কি 1/3 হচ্ছে না? তাহলে E1/3 হচ্ছে না? সিস্টেমটা আছে E1/3। একইভাবে এইটাও কয় গুণ রাখবো? 3 গুণ রাখবো। তাহলে এর জন্য গেইন কতটুকু হবে? এই দুটো বাদ, তখন এর জন্য গেইন কত হবে? মাইনাস RF বাই R2 ইকুয়াল টু কত ভাই? 3RF। তো এটা কাটাকাটি, তাহলে কত হবে? E2 হবে। কথা কি বুঝছো নাকি বুঝো না? এই জন্য তুমি এভাবে মনেও রাখতে পারো যে ভাই অ্যাভারেজ সার্কিটে এই মানগুলো প্রত্যেকে হবে কি, যতগুলো এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি, যতগুলো এলিমেন্টের গড় বের করবো, তত গুণ হবে কি ফিডব্যাক রেজিস্টার, তত গুণ আমরা এখানে বসাবো। আবার তুমি উল্টাভাবে চিন্তা করতে পারো, আমরা যে এই যে ফর্মুলা দিলাম, আমাদের যে গেইন আছে ইনভার্টিং অপ অ্যাম্পের গেইন কত হবে? মাইনাস RF বাই R1। তাহলে ওই সেন্স থেকে আমরা কিন্তু আমরা করে আমরা একবারে বের করে ফেলতে পারি। বোঝা গেছে নাকি যায়নি? বুঝতে পারা গেছে তো? তুমি মুখস্থ করতে পারো যে ভাই আসলে এখানে এই এত গুণ রাখতে হবে, যতগুলো এলিমেন্ট থাকবে, যতগুলো এলিমেন্টের অ্যাভারেজ বের করবে, তত গুণ হবে ফিডব্যাক রেজিস্টারের, ইনপুট রেজিস্টারের ফিডব্যাক রেজিস্টারের তত গুণ। বুঝতে পারা গেছে? আবার আমরা ইচ্ছা করলে দেখা যাবে যে, আবার আমরা যদি ইচ্ছা করি তাহলে দেখা যাবে যে আমরা ওই একদম ওই অপ অ্যাম্পের গেইন মাইনাস RF বাই R1, ওইখান থেকে আমরা E1/3 3 নিয়ে আসতে পারবো, E2/3 নিয়ে আসতে পারবো, আবার কি E3/3 নিয়ে আসতে পারবো। তো সাধারণত বইপত্রে যেভাবে প্রকাশ করা হয়, এইখানে যদি R থাকে তাহলে এখানে কত দিতে হবে বলো তো? 3R। এখানে দিতে হবে কি 3R, এখানে দিতে হবে কত? 3। এরকম বইতে লেখা থাকে। বুঝতে পারা গেছে? ডিজাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিচ্ছু দেবে না তোমার, বলবে এটা ডিজাইন করো, ধরুন পারা যাবে না, ধরুন ঠিক আছে, সাগর একটু মাথা কাটো তো। এরকম একটা ইকুয়েশন দিলে তোমাকে বলে এটা তুমি ডিজাইন করো পাম্পটা। আচ্ছা, প্রথমে কি করছি? যোগ করছি। প্রথমে কি করছি? তাহলে প্রথমে আগে অ্যাভারেজ সার্কিট বানাবো, এবার কত দিয়ে ভাগ করা লাগবে? 3 দিয়ে ভাগ। তো 3 কি নিচে থাকা লাগবে না? তাহলে 3 যদি নিচে থাকা লাগে, তাহলে নিচে কি আছে বলো তো? R1 আছে না? আর আছে না RF বাই R। তাহলে নিচে যদি 3 আনতে হয়, তাহলে এর মান কত গুণ হইতে হবে? এইটার কত গুণ হইতে হবে? 3 গুণ হইতে হবে। তাহলে এটা 3 গুণ হয়, তাহলে মাইনাস আর, যদি RF এর মান R হয়, আর R1 এর মান যদি 3R হয়, ইনটু হবে কত? V in না? তাহলে এই যে R কেটে গেল, নিচে কত চলে আসলো বলো তো? V in/3 চলে আসলো। ব্যাস, দ্যাট ইজ কল্ড ডিজাইন প্রসেস ভাই। বুঝতে পারা গেছে? এগুলোর জন্য খুব ভালো করে শিখতে হবে, যাতে এগুলো মুখস্থ করা না লাগে। আমি বারবার ট্রাই করতেছি, তো মুখস্থ না করো তোমরা যে এটার মান 3 গুণ হবে, এটার মান 3 গুণ হবে, এটার মান 3 গুণ হবে। মুখস্থ করলে তোমরা ভুলে যাবে, কিন্তু কনসেপ্ট নাও, কনসেপ্ট নিলে এগুলো পার্মানেন্ট হয়ে যাবে। আসলে কীভাবে আসলে আমরা এভাবে ডিজাইন করতে পারি, একদম পার্মানেন্ট সেট হয়ে যায় মাথার ভেতর। বুঝতে পারা গেছে? ফর্মুলা দিয়ে তুমি রিচ করতে পারো। হ্যাঁ, এইটা হচ্ছে ভালো। এবার আসো, তার মানে এখানে কি হচ্ছিল, যদি অ্যাড করতেছে তাহলে সেক্ষেত্রে তো 3 রাখা যাবে না। সেক্ষেত্রে 3 না রাখতে গেলে কি RF বাই R1, এই মান আর এই মান কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে না? নিচে কিছু রাখবো না, উপরে কিছু রাখবে না, নিচে কিছু রাখবে না, শুধু কি ভোল্টেজগুলো থাকবে। অ্যাডারে কি কাজ? অ্যাডারকে যোগ করে না? তাহলে অ্যাডার যোগ করবে কি? এই মান আর এই মান যদি সমান হয়, তাহলে ওই মান কেটে যাবে, উপরে কিছু থাকলো না, নিচে কিছু থাকলো না, শুধু কি থাকবে? E1 থাকবে। তার মানে কি, এই জায়গায় যদি R হয়, এই জায়গার মান R হবে, এটা মান R হলে এটা মানে কি হবে? R হবে, এটা মানে কত হবে? R হবে। বুঝতে পারা গেছে? তুমি হ্যাঁ, এরা বাদ দাও, তুমি সব চিন্তা করো, এসব বাদ দাও। দেখো, তুমি তোমার যদি বলে E1 + E2 + E3 ডিজাইন করো, তাহলে এবার এদিকে আসো। দেখো, আচ্ছা, আমরা গেইন ইকুয়াল টু কি জানি বলো? অপ অ্যাম্পের, এটা ইনভার্টিং অপ অ্যাম্প না? ইনভার্টিং ইনপুটে দেখা যাচ্ছে, তাহলে গেইন কত হবে? গেইন ইকুয়াল টু হবে মাইনাস কত বলো? RF বাই R1। এইটার ক্ষেত্রে হবে RF বাই R1, এইটার ক্ষেত্রে হবে RF বাই R2, এটার ক্ষেত্রে হবে RF বাই R3। আমরা একটা নিয়ে কাজ করতেছি। দেখো, তাহলে গেইন ইকুয়াল টু কি? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ না? আমরা কাজ করতেছি কোন ইনপুট নিয়ে। তাহলে এসে V out * E1 ইকুয়াল টু কত? মাইনাস RF বাই R1, তাই না?
অতএব ভি আউট ইকুয়াল টু কি বলতে পারি বলো, মাইনাস আর এফ বাই কত R1 ইন্টু হচ্ছে কত E1, তাই কি না? তাহলে দেখো তো আমি কি অ্যাড করতে চাই না, তাহলে অ্যাড করতে চাইলে কি শুধু কি থাকা লাগবে, শুধু কি থাকা লাগবে E1 থাকলেই চলতেছে, এগুলো থাকা যাবে না। তাহলে না থাকলে কী করবো, এই আর এফ এর মান আর আর এর মান কী করে দেবো, সমান করে দেবো। এই জন্য আর এফ এর মান আমরা আর রাখছি, আর এর মান কী রাখলাম, আর রাখলাম। তাহলে দুটো সমান হয়ে গেলে, কেটে গেল, শুধু কি থাকলো E1 থাকলো। আবার যখন E2 নিয়ে কাজ করবো তখন এদিক দিয়ে এই আর কেটে যাবে, শুধু কি থাকবে E2 থাকবে, এই আর কেটে যাবে, শুধু কি থাকবে E3 থাকবে। পরে এই তো কাজ করে যোগ করে দেবে, সহজ হিসাব। ক্লিয়ার? অ্যাভারেজার পারা যাবে তো নাকি, পারা যাবে তো, ঠিক আছে। এখন এই সার্কিটটাকে আমরা যদি বলতাম যে তুমি ধরো বাদ দাও এইসব চিন্তা ভাবনা বাদ দাও, এবার আসো তোমাকে বললো কি যে ডিজাইন একটা অপ অ্যাম্প ডিজাইন করতে হবে, ডিজাইন অ্যান অপ অ্যাম্প দ্যাট গিভস ইউ কি বললো, একদম সহজ সার্কিট বলো তো, দ্যাট গিভস ইউ E1 প্লাস E2 বাই হবে কত 2, ঠিক আছে। E1 প্লাস E2 বাই কত হবে 2। চিন্তা করে দেখো কতটা ভালো ম্যাথ দিছি কিন্তু একটা, হ্যাঁ। ভি আউটের মান হবে কত E1 প্লাস E2 বাই 2। শুরু করেছি কিন্তু ডিজাইন আমরা, তোমরা যদি ডিজাইনের উপর এত মানে এত ডিজাইন প্রেমী আলামিন সাহেব, ডিজাইন শুরু করেছে আলামিন, ভালো করে খেলবে না। তাই বলো তোর নাকি কী করতে হবে, আগে কী করতে হবে বলো, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য কি করতে হবে তোমার সাহেব বলেন, যোগ করার জন্য কি অ্যাডার সার্কিট রাখতে হবে, আগে অ্যাডার সার্কিট বানাইতে হবে, অ্যাডার, তাহলে কি ইনভার্টিং আর এখানে, তাই কি না? তাহলে ইনপুট এবার কাটাবে, দুটো হবে না E1 আর কত E2, নাকি 3 সাইডটা দিবা আগের মতো? আরে ভাই লজিক সে সমঝো। তাহলে এখানে আমরা কি দেবো বলো, এখানে দেবো E1, এখানে দেবো কত E2। ওকে সাগর সাহেব বুঝছেন নাকি বোঝেন নাই? এইটা হচ্ছে কত R1, এইটা কত হবে R2, ইনভার্টিং এ দিলাম, কোনো সমস্যা নেই। এবার আসো, এবার কি দেওয়া লাগবে বলো, ফিডব্যাক রেজিস্টার দেওয়া লাগবে, তাই কি না? অঙ্কে কিন্তু টুইস্ট আছে, অঙ্কে টুইস্ট আছে ভাইয়া, এক্স্যাক্টলি। সেই কাপঝাপ নিয়ে তো কথা হবে এখন। দেখো চলুন এই দিক খেয়াল করো, এটা কত আরএফ না আলামিন সাহেব বলেন? দেখেন এই E1 এর নিচে কি থাকা লাগবে, 2 থাকা লাগবে না? তাহলে E1 এর নিচে 2 থাকা লাগবে না? তাহলে আমরা গেইন ইকুয়াল টু কি জানি অপ অ্যাম্পের মাইনাস RF বাই R1। গেইন ইকুয়াল টু আমরা কি বলতে পারি, RF বাই R1 মাইনাস, পারি কি না? তাহলে নিচে কত থাকবে, 2 থাকা লাগবে না? তাহলে নিচে 2 আনতে হবে ধরুন। তাহলে নিচে 2 আনতে গেলে কি এর মান এ কি করে দেবো, ডাবল করে দেবো, তাই কি না? আমরা যদি RF এর মানটা কত রাখি, R রাখি, তাহলে এর মান কি রেখে দেবো বলো, 2R। তাহলে উপরে গেল কি এই সেই R, আর নিচে গেল কি বলো মাইনাস 2R। তাহলে আর 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 ক্যান্সেল, তাহলে কত হবে বলো, মাইনাস কত হবে 1/2। তাহলে নিচে 2 চলে আসছে কিনা, নিচে 2 চলে আসছে, ক্লিয়ার তো নাকি? একইভাবে এইটার মানে E2 এর বেলায় কি আনতে হবে, 2 আনতে হবে। তাহলে আমার যে R2 আছে, তার মানে আমরা কি রেখে দেবো বলো, 2R রেখে দেবো। আমার কথা কি বোঝা গেছে নাকি? জানে 2R রেখে দিলাম তো, ওকে। তাহলে এবার আসো দেখো তো, আমরা যদি এটাকে 2R রেখে দেই তাহলে দেখো তো, হ্যাঁ তাহলে বলেন এখন আউটপুট কত হবে বলেন, আউটপুট ইকুয়াল টু কত হবে, মাইনাস কত হবে বলেন, E1 প্লাস E2 বাই কত হবে 2 হবে না? পেলাম কিনা? এটা কি অ্যাভারেজার কিনা, অ্যাভারেজার হয়েছে তো নাকি, হয়েছে। আচ্ছা কিন্তু আউটপুটে তো ভাই কি বলে নাই বলো তো, আউটপুটে তো মাইনাস দেয় না, আউটপুটে কি দিছে প্লাস। আচ্ছা কি করলে মাইনাস চলে যাবে, হ্যাঁ ওই কাজ করতে পারতাম যে ইনপুটে আমরা কি দেবো, মাইনাস E1 দেবো ধরুন, আর এখানে আমরা কি দেবো, মাইনাস E2 দেবো, কথা বুঝো? তাহলে এখানে মাইনাস E1 আর মাইনাস E2 আসবে, আর ওই মাইনাস এই মাইনাস সাথে গুণ হয়ে কি হবে, প্লাস হয়ে যাবে। ধরো তুমি এটা কি ফেলছো, এরপরে বলো, এরপরে কি এমন একটা কাজ করবো যাতে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি কাজ? আরে ভাই সুন্দর করে এরকম আর একটা ইনভার্টিং অপ অ্যাম্পে ঢুকাই দাও না, সুন্দর করে আর একটা ইনভার্টিং অপ অ্যাম্পে ঢুকাই দাও না। এ দিচ্ছে কি মাইনাস ইনপুট, আর মাইনাস যদি উল্টে যায় তাহলে কি হবে বলো, প্লাস হবে না? আচ্ছা তো আমরা বলতেছিলাম যে এরপরে যে আরেকটা ইনভার্টিং দেই,
আচ্ছা ইনভার্টিং অপ অ্যাম্পের কাজ কি? পজিটিভ ইনপুট কি নেগেটিভ ইনপুট দেখানো। তাহলে নেগেটিভ ইনপুটে কি দেখাবে? পজিটিভ। শুধু উল্টাই দেবে। কথা কি বুঝছো নাকি বোঝো না? হ্যাঁ দাও, কোনো সমস্যা নাই, আমরা আঁকাই ফেলছি, কিছু করার নাই। দেখো এদিকে এবার, কিন্তু আমার তো কি লাগবে, একটা রেজিস্টার দিয়ে দেওয়া লাগবে নাকি? রেজিস্টার দিয়ে দেওয়া লাগবে না? সেই রেজিস্টার দিয়ে এই হচ্ছে মনে করো একটা আর একটা অপ অ্যাম্প দিয়ে দিলাম আমরা। তাহলে এটা কি মাইনাস আর এটা কি প্লাস না? আর এটা হচ্ছে কি বলো তোমার সেই ফিডব্যাক, এটা হচ্ছে কি তোমার সেই ফিডব্যাক। এটা হবে কত? RF2। আর এটা হচ্ছে বলে নিলাম যে R0 দেখাচ্ছি, তাহলে এখানে দেখাবো কত? R3। তাহলে ভাই এইটা কি, এই অপ অ্যাম্পের জন্য ইনপুট কি এইটা না? জি এইটা হচ্ছে কি এই অপ অ্যাম্পের জন্য কি ইনপুট? তাই কি ইনপুট না? জি আর এটা কি ফাইনাল আউটপুট না? ভি আউটটা কি হবে? ফাইনাল আউটপুট VO আর ভি আউট। তাহলে এইটা যদি বের করতে চাই আমরা, তাহলে VO ইকুয়াল টু কি বলতে পারি বলো? আগে গেইন না, এই অপ অ্যাম্পের কি লাগবে? গেইন লাগবে। গেইন কত বলো? মাইনাস RF2 বাই কত হবে? R3 না দোলন? ইনটু হবে কত? এই অপ অ্যাম্পের ইনপুট। তাহলে এই অপ অ্যাম্পের ইনপুট কোনটা? এটাই তো ইনপুট নাকি? ভি আউটটা হচ্ছে কি এই অপ অ্যাম্পের কি ইনপুট? বোঝা গেছে নাকি? যায় না? যাচ্ছে না? যাচ্ছে তো। আচ্ছা, তাহলে এখানে যদি ভি আউট বের করতে চাই দোলন সাহেব আমরা মাইনাস, তাহলে বলো তো RF2 বাই কত হবে? R3 ইনটু ভি আউটের মানটা কত বলো? মাইনাস কত হবে বলো? E1 প্লাস E2 বাই কত হবে? 2 না? এটাই তো ইনপুটের, এটা তো এর জন্য ইনপুট। তাহলে এটা মাইনাস আনলাম এখানে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে ভি আউট। কিন্তু আমি দোলন, আমি তো এত কিছু চাই না ভাই, আমি শুধু কি চাই? E1 প্লাস E2 বাই 2 চাই। আমি তো গেইন চাই না। এটা কি গেইন না? এটা কি এই অপ অ্যাম্পের কি গেইন? আমি কি চাই এই ভোল্টেজটা আরো বেড়ে যাক? আমি তো জাস্ট এইটা শুধু কি করতে চাই? আমি শুধু চিহ্নটা উল্টাইতে চাই। তাহলে গেইন কি ইউনিটি গেইন রাখতে হবে না? গেইন কত রাখতে হবে? ইউনিটি রাখতে হবে না? তাহলে গেইন তার মানে কি এটা কেটে গেলেই তো তারা কি একই থাকতে পারতেছে না? এটা যদি একই থাকে, এটা যদি কেটে যায় তার মানে গেইন কত? 1 না? গেইন কত? আমরা এই অপ অ্যাম্পের গেইন কিভাবে বলি? মাইনাস RF বাই R1 না? তাহলে RF এর মানও যদি আমরা R রাখি এবং এইটার মধ্যে R রাখি, তাহলে এই অপ অ্যাম্প কোনো প্রকার গেইন দিবে না, সেটা শুধু চিহ্ন চেঞ্জ করবে, শুধু চিহ্ন চেঞ্জ করবে। এটার মধ্যে যদি আমরা R রাখি, এটার মধ্যে R রাখি, তাহলে কেটে গেল না? তাহলে এটা তো গেইন নাকি? তাহলে R ওকে R, তাহলে তো আমরা গেইন কত হবে? 1 না? বাকি যেটা সেটা ঠিক থাকবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন? আরে ভাই এইগুলোই ডিজাইন, এই ডিজাইন, এই হচ্ছে ডিজাইন। আমরা এইভাবে ডিজাইন করব। বুঝতে পারা গেছো তো নাকি? তোমাকে যদি বলা হয় যে ভাই তুমি একটা কাজ করো, যে তুমি মনে করো যে বলো বলো এটা বলো। বললাম যে ভাই ওইদিকে এভারেজে যখন আমরা বুঝতে পারছি যে নিচে 3 আসবে বা 2 আসবে, তখন দ্বিগুণ বা 3 গুণ করে দিলেই পেয়ে যাবো। 2 গুণ 3 গুণ এরকম হবে, নিচে 2 3 চলে আসবে। হ্যাঁ, অ্যাডারে তো এটা বুঝতে পারছি না তো সহজে। অ্যাডারের ব্যাপারগুলো হচ্ছে কি, অ্যাডার মানে কি, সার্কিটের নাম কি? অ্যাডার। জি তাহলে অ্যাড মানে কি? যোগ করা। জি তাহলে তুমি মনে করো এখানে 1 ভোল্ট দিলে, এখানে 2 ভোল্ট দিলে আর 3 ভোল্ট দিলা, তাহলে 3 ভোল্ট 2 ভোল্ট আর কয় ভোল্ট? 1 ভোল্ট। আচ্ছা তুমি আউটপুটে কি চাচ্ছ বলো তো? কত চাচ্ছ? এই তিনটা যোগ করে আউটপুট চাচ্ছ না? জি তাহলে 3 ভোল্ট 2 ভোল্ট আর 1 ভোল্ট যোগ করে তুমি চাচ্ছ কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে এই অ্যাম্প যদি গেইন থাকে, মনে করো গেইন 10, তাহলে কি তুমি 6 পাবা অ্যান্সার? এখানে পাবা কত? 60 পাবা না? জি 60 পাবো। তাহলে এই অপ অ্যাম্পের ইনভার্টিং অ্যাডারের বেলায় অ্যাডারের কাজ হচ্ছে শুধু যোগ করা। জি গেইন মানে ভোল্টেজটাকে বাড়ায় দেওয়া না, মানে গেইন কোনো প্রকার দিবে না। তাহলে গেইন কি রাখতে হবে? ইউনিটি রাখতে হবে গেইন। তাহলে গেইন যদি ইউনিটি রাখতে হয় বা একক রাখতে হয়, তাহলে এর মান কি? সমান রাখতে হবে। আর এর মান আর এর মান সমান রাখলেই তো নিচে কিছু আসবে না। জি এর মান সমান রাখছিলাম না, নিচে চলে আসছিল, এর কত গুণ নিচে চলে আসছিল। তাই আমরা তো অ্যাডার শুধু যোগ করবে, তাহলে E1 প্লাস E2 প্লাস E3। তাহলে এই সার্কিটে কোনো প্রকার কি দরকার নেই, গেইন দরকার নেই। জন্য দুটো মান কি রাখলাম? সমান রাখলাম। সমান রাখলে কেটে যাবে মানগুলো, দেখা যাবে শুধু E1 E1ই থাকবে, E2 E2ই থাকবে, E3 E3 থাকবে, এবং সেগুলো যোগ আকারে পাবো। হ্যাঁ বুঝছো নাকি? বুঝে না? চলো তাহলে অ্যাডারের বেলায় এই মান এই মান এই মান এই মান এই মান সব কি রাখতে হবে? সমান রাখতে হবে। আর অ্যাভারেজারের বেলায় মানে যতগুলো অ্যাভারেজ করতেছি, যতগুলো এলিমেন্ট অ্যাভারেজ করতেছি, তত গুণ হবে কি তোমার সেই ইনপুট রেজিস্ট্যান্স হবে, ফিডব্যাক রেজিস্টার তত গুণ হবে। বুঝছো নাকি? বোঝো নাই? আবার আমরা একটা ডিজাইনও করতে পারলাম, তাই কি না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রিক সাগর সাহেব, খুবই ইম্পর্টেন্ট ট্রিক, যে কীভাবে আমি একটা ভোল্টেজের সাইন চেঞ্জ করতে পারি, কোনো একটা ইনপুটের সাইন চেঞ্জ করতে পারি। তাহলে সাইন চেঞ্জ করতে গেলে কোন ইনপুট, কোন অপ অ্যাম্পে ঢুকাই দেবো? ইনভার্টিং অপ অ্যাম্পে ঢুকাই দেবো। যদি গেইন দরকার হয় তাহলে আমরা এখানে গেইন সেট করব, তাই কি না? আর যদি গেইন দরকার না হয় তাহলে সেক্ষেত্রে কি ইউনিটি গেইন রাখবো, দুটো মান সমান রেখে দিলেই আর কেটে যাবে, শুধু কি ইনপুটটা থাকবে আউটপুটে। আমার কথা কি বোঝা গেছে না? জানি খুবই ইম্পর্টেন্ট টেকনিক।
আবার আলামিন যেটা বললো যে ভাই এত কিছু করার দরকার ছিল না, এখানে আমরা কি দেবো মাইনাস ইউন দেবো, এখানে কি দেবো মাইনাস ইউ টু দেবো। মনে করার প্রশ্ন তোমাকে বলে দিচ্ছে তুমি ইউ হ্যাভ টু ইউজ দ্য ইনপুট অ্যাজ ই1 অ্যান্ড ই2, তখন কি করবা, মারা খেয়ে চলে আসতে হবে। তুমি এখানে মাইনাস ইউন মাইনাস ই2 দিলে কিন্তু এত রোগার করা লাগতেছিল না, একবারে তুমি তোমার কাঙ্ক্ষিত যে আউটপুট ই1 প্লাস ই2/2 পাচ্ছিলে। কিন্তু তোমাকে বলে দিল যে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য ইনপুট ই1 অ্যান্ড ই2 অ্যাজ ই1 অ্যান্ড পজিটিভ ই1 অ্যান্ড পজিটিভ ই2, তখন তোমার বাধ্য হয়ে কী করা লাগবে আরেকটা সাইন চেঞ্জ করার জন্য ইনভার্টিং অপ অ্যাম্প। তাহলে ইনভার্টিং অপ অ্যাম্প দেখো মানে ব্যবহার কিন্তু ব্যাপক, ইনভার্টিং অপ অ্যাম্পের ব্যবহার কিন্তু ব্যাপক। আমি সাইন চেঞ্জ করতে পারবো, তাই কি না, গেইন চেঞ্জ করতে পারবো, মানে হিউজ ব্যবহার। আমরা যখন সামনে ডিজাইনের ম্যাথগুলো করবো দেখবো যে ইনভার্টিং অপ অ্যাম্পের কোথায় মরে যাবে, কারণ এই মাইনাস চিহ্ন চেঞ্জ করতে গেলে প্রত্যেকবার মনে করি ইনভার্টিং অপ অ্যাম্প, প্রত্যেকবার ইনভার্টিং অপ অ্যাম্প, বুঝতে পারে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা লুতুপুতু টাইপের একটা ম্যাথ আছে আমাদের কাছে, এগুলো তো আসলে কোনো বিষয় না তোমাদের জন্য, তাই না? আমরা নতুন ম্যাথে যাওয়ার আগে আরেকটা কিছু কনসেপ্ট আমরা ডেভেলপ করে তারপর যাই নাকি? আচ্ছা এত কিছু দরকার ছিল, এত চিন্তা ভাবনা করার দরকার ছিল, নিচে আসবে নাকি উপরে আসবে, এত কিছু করার দরকার ছিল? আমরা এরকম চিন্তা করতে পারতাম না। আমি দেখো মূলত টার্গেট কি, নিচে কোনো একটা এই ভোল্টেজের নিচে কি আনা, তিন নিয়ে আসা। এই 4টা ইনপুট থাকে তাহলে এই ভোল্টেজের নিচে কি নিয়ে আসে, 4 নিয়ে আসা। যদি 5টা থাকে তাহলে এই ভোল্টেজের নিচে কত নিয়ে আসে, 5 নিয়ে আসা। তাহলে আমি তো এই ভোল্টেজের নিচে 3 আনতে চাই, তাহলে এখানে আমরা আরএফ বাই আরন থাকে নিচে, এই জন্য আরনের মান 3 গুণ করে দিলাম। আচ্ছা উল্টা কাজ করতে পারতাম না আমরা? উল্টা কাজ কিরকম, আমি আরএফ এর মান রাখবো r/3 আর এখানে রাখবো r, একই তো কথা। মোটামুটি নিচে 3 আনা লাগবে, তুমি 3 বিভিন্নভাবে আনতে পারো। দেখো এদিকে আমি যদি বলি, আমি যদি শুধু এই ইনপুটের জন্য আউটপুট চিন্তা করি, তাহলে কত হবে বলো, ভি আউট ইকুয়াল টু মাইনাস কত বলো আরএফ বাই এর রেজিস্টার ইনপুট R1 ইন্টু কত হবে ইনপুট ভোল্টেজ E1, তাই কিনা? তাহলে ভি আউট যেটা আছে ইকুয়াল টু মাইনাস কত হবে আরএফ বাই R1, কত আরএফ বাই। আচ্ছা তাহলে চিন্তা করো তো মোটামুটি আমার এই জায়গায় কত আসা লাগবে দোলন, আমি কি অ্যাভারেজ করতে চাচ্ছি না, তাহলে E1 বাই কি দরকার 3 দরকার, তাহলে এই নিচে কি আনতে হবে 3 আনতে হবে। আচ্ছা তাহলে এরকম কাজটা করতে পারি ভাই, আরএফ এর মান রাখবো r/3 আর R1 এর মান রাখবো শুধু আর, তাই কিনা? তাহলে ইন্টু কত হবে E1, কাটাকাটি করলে ঘুরে ফিরে সেই কি চলে আসবে বলো, ভি আউট ইকুয়াল টু মাইনাস 1/3 ইন্টু কত হবে E1 না। তাহলে চলুন এইখানে আমরা যে কাজগুলো করছি, ইনপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাকে 3 গুণ করে দিলে নিচে 3 আসবে, অথবা এই মানগুলো ঠিক রেখে এই একটা মান এর 3 ভাগের 1 ভাগ করে দাও, r/3 করে দাও। দেখো তো এইটা কার মান, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান, এটা কার মান, ইনপুট রেজিস্ট্যান্সের মান। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স ঠিক রাখো, এবার নিচে 3 লাগবে, তাহলে এর কি করে দাও, এদের মানের 3 ভাগ করে দাও, তাহলে এদের মধ্যে আর রাখো, তাহলে এর মান তুমি কি রাখবা r/3 রাখছো, তাহলে r/3 রাখলে নিচে কি যাবে 3, তাহলে চলে আসবে। চিন্তা ভাবনা বহু প্রকার করা যায়, ইট ডিপেন্ডস আপ টু ইউ, বুঝতে পারা গেছে? যে আমি এইখানের রেজিস্ট্যান্সগুলো 3 গুণ করেও কি করতে পারতাম, আমি সেই অ্যাভারেজ করতে পারতাম, আবার আমি এখানকার মানও কি করতে পারি, এর ওই অত ভাগ করে দিলেও কি হবে, ওর সেই অ্যাভারেজ আর পাচ্ছি, আমরা পাচ্ছি কি না? কথা বোঝো না দোলন সাহেব, মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অ্যাভারেজার পেলাম না। আচ্ছা আমরা একটা ম্যাথ এই টাইপের একটু করে ফেলি, বলতেছে যে একটা ম্যাথ তোমাকে দিচ্ছে, এগুলো হচ্ছে লুতুপুতু টাইপের ম্যাথ। হ্যাঁ যাই হোক তারপরও একটু বলি, এটা হচ্ছে কাফলিনের ম্যাথ, তো এটা একটু দেই। তো কাফলিন বলতেছে যে R1 এর মান আর কত বলো, R2 এর মান আর কত, R3 এর মান ইকুয়াল টু কত 100K এরকম বলতেছে, এবং ইফ RF যদি হয় কত 100K বাই কত বলো 3। আচ্ছা ইফ অ্যান্ড ইফ আর এর রেজিস্টার মান, এবং ইফ বলতেছে E1 এর মান যদি হয় কত ভোল্ট +5 ভোল্ট অ্যান্ড E2 যদি হয় -1 ভোল্ট, ফাইন্ড হচ্ছে কি V0। বুঝছেন দোলন সাহেব কি বলতেছে, R1 R2 R3 এর মান যদি 100K এবং RF এর মান কত 100/3 এবং
যদি ইয়নের মান 5 ভোল্ট এবং ইটুর মান কত -1 ভোল্ট হয়, তাহলে সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজের মানটা কত হবে? সার্কিটটা কীরকম দলন সাহেব বলেন? সার্কিটটা কীরকম? এই যে এরকম সার্কিট, 3টা রেজিস্টার দেওয়া আছে, R1 R2 R3 এর মান কত? সব 100K 100K 100K। আর এর মান কত? RF এর মান কত? 100 বাই কত? 3। বুঝতে পেরে গেছো তো নাকি? আচ্ছা দেখো এই ম্যাথটা বুঝি নাই, বলো। এই তিনটা হবে না, E1 E2 E3 তিনটা হবে না? তিনটা তোমার বলে নাই ধরুন, তিনটা কি বলছে? হ্যাঁ 3টা হবে, E1 E2 E3। আচ্ছা E3 বলছে তোমাকে। আচ্ছা E2 হচ্ছে +5 ভোল্ট, +5 ভোল্ট সরি, হ্যাঁ +5 ভোল্ট। আর E3 হচ্ছে কত বলছে বলো? -1 ভোল্ট। সার্কিটটা কীরকম আমি একটু দেখানো ট্রাই করি। সার্কিটটা এখানে সলিউশনটা কেন করবো? হ্যাঁ আচ্ছা ওকে, মাইনাস আর এটা কি প্লাস না? তাহলে কটা ইনপুট? 3টা ইনপুট না? তাহলে এটা হচ্ছে একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা হচ্ছে কি আর একটা ইনপুট। তাহলে এই 3টা যোগ করে আমরা মনে করি এখানে ঢোকা দিলাম। তাহলে এটাকে বলতেছি E1, এটাকে বলতেছি E2, এটাকে বলতেছি হচ্ছে কত? E3, তাই কি না? তাহলে এটাকে বললাম R1, এটাকে বললাম R2, এটাকে বললাম কত? R3। আর এই হচ্ছে তোমার সে কি রেজিস্ট্যান্স? ফিডব্যাক রেজিস্ট্যান্স, তাই কি না? তাহলে প্রশ্ন কি বলছে বলো তো একটু? R1 R2 R3 এর মান কত বলা আছে? সব 100K। তাহলে এটা মান কত বলছে ধরুন? 100K। এটা মানে কত? 100K। এটা মানে কত? 100K। এটা মানে কত বলছে? 100/3। তাহলে দোলন আমি বলছি এটা কি সার্কিট? একদম চোখ বন্ধ করে কি বলে দাও? অ্যাভারেজার সার্কিট। এভারেজ সার্কিট, কি সার্কিট? এভারেজ। কিভাবে বুঝলা অ্যাভারেজ সার্কিট? কারণ এটা আছে, এটা 3 বিভাগ আছে, 3 এইটার মানে এর সাথে এর আর এর রেশিও হচ্ছে 1/3 সোজা হিসাব। ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্সগুলোর অনুপাত কত বলো? 1/3। তাহলে 1/3 মানে কত? 3 দিয়ে ভাগ। তাহলে এলিমেন্টসও কয়টা? 3টা। তাহলে বুঝতে পারি কি সার্কিট? অ্যাভারেজ সার্কিট। তাহলে একবার অ্যান্সার কি লিখব বলো? ভি আউট ইকুয়াল টু, যেহেতু ইনভার্টিং ইনপুট দোলন তাহলে কি আসবে? সামনে মাইনাস আসবে, তাই কি না? এবার যোগ হবে, তাহলে কত বলো? ইয়নের মান কত বলো? ইউন হচ্ছে 1/3 5। 5 এটা কত হবে? 5। আর এটা কত হবে? -1। y কত বলো? 3 না? বাস, তাহলে কত হবে? 5 আর 5 10 থেকে বাদ দিলে 9, তাহলে কত হবে? -3 ভোল্ট হবে আউটপুট, তাই কি না? আচ্ছা এই ম্যাথটা আমি একটু তোমাদেরকে বলার ট্রাই করি। আচ্ছা এই ম্যাথটা ধরো তোমার কাছে, তুমি জানো না এটা অ্যাভারেজ সার্কিট, তুমি জানো না এটা কি সার্কিট, এভারেজ তাও পারা যেত না? যাইতো কি না? আরে ভাই আমাদের কাছে কি আছে? নোডাল আছে রে ভাই পাগলা। আমার কাছে কি আছে? আমার কাছে কিছুই লাগবে না, এগুলো লাগবে না। আমার কথা কি বোঝা গেছে না জানি? আমার কাছে যেহেতু নোডাল আছে, আমার জানার দরকার নাই এই ম্যাথ সলভ করতে গেলে যে এটা অ্যাভারেজ সার্কিট নাকি না। আমার কথা কি বোঝা গেছে না জানি? কনফিউশন আলম সাহেব বলো, কনফিউশন? আমি তো ইনভার্টিং এ দিলাম, ঠিক আছে? হ্যাঁ কিন্তু এখানে তো মান নেগেটিভ আসলো। হ্যাঁ, মান নেগেটিভ ঠিকই তো আছে। আরে ভাই ইয়নের মান কি দিচ্ছি? +5 ভোল্ট না? তাহলে এ উল্টে হয়ে যাবে কি? এর চিহ্ন হবে মাইনাস। এই যে +5 ভোল্ট, এর চিহ্ন হবে কি? মাইনাস। মাইনাস আর এখানে কত? -1 ভোল্ট, এ হয়ে যাবে কি? প্লাস। সবগুলো মিলায় দেখা যাচ্ছে কেমন মান পাচ্ছি আমরা? মাইনাস মান পাচ্ছি। কথা কি বোঝা গেছে না জানি? আচ্ছা আমি ধরে না আমি এটা জানি না এটা অ্যাভারেজ সার্কিট, পারা যাইতো কি যাইতো না? যাইতো কি যাইতো না? অবশ্যই 100% যাইতো রে বাবা। দেখো এটা কিরকম না, ঠিক না? আচ্ছা দেখো চিন্তা করো, 2-3 প্রকার সলভ করা যায়। সরাসরি নোডাল ইকুয়েশন সলভ করা যায়, আবার একটু চিন্তা ভাবনা করেও করা যায়। আমরা একটু চিন্তা ভাবনা করে করা শিখি। আরে নোডাল অ্যানালাইসিস সবাই করতে পারবে না কি? আমরা একটু এভাবে চিন্তা করি। দেখো ভি আউট একটু বলো তো, এখানে কয়টা সোর্স দেওয়া আছে? 3টা। তাহলে আমরা সুপারপজিশন করতে পারি না? কি করতে পারি? সুপারপজিশন কি? একটাকে অ্যাক্টিভ রাখবো, বাকি দুটোকে কি রাখবো? ইনঅ্যাক্টিভ রাখবো। তাহলে বাকি দুজন কি ইনঅ্যাক্টিভ? তাহলে বাকি দুজন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে তো আমরা জানি যে এখানেও কত ভোল্ট? গ্রাউন্ডে 0 ভোল্ট, আবার এখানেও কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করবে, কারণ এই প্রান্ত 0 ভোল্ট, এই প্রান্ত কত ভোল্ট? 0 ভোল্ট। এই প্রান্ত 0 ভোল্ট, এই প্রান্ত কত ভোল্ট? 0 ভোল্ট। সুতরাং এখানে কারেন্ট ফ্লো করবে না, সুতরাং এদের কনসিডার আনা দরকার নাই। তাহলে কারেন্ট ফ্লো করবে কার জন্য বলো? ইয়নের জন্য না? আচ্ছা শুধু এরকম যদি আমরা ইয়ন কনসিডার করি তাহলে শুধু কি সার্কিট এরকম হবে না? তাহলে শুধু ইয়নের জন্য আউটপুট কত হবে বলো তো? মাইনাস গেইন ইনটু ইনপুট
আউটপুট বাই ইনপুট ইকুয়াল টু গেইন না, আউটপুট বাই ইনপুট ইকুয়াল টু গেইন, ওই গেইন হিসেবে ইনপুট গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি না। তাহলে গেইন বলো কত হবে, গেইন এই অপ অ্যাম্পের গেইন কত, কথা বলো, পড়ালেখা না করলে যাও, এই অপ অ্যাম্পের গেইন কত বলো, মাইনাস আর এফ বাই, আরে ভাই হ্যাঁ ধন্যবাদ, মাইনাস আর এফ বাই 5 আর ওয়ান, মাইনাস আর এফ বাই 5 কেন রে বাবা, আরে আর ওয়ান রে পাগলা, তার মানে বোঝা গেছে দোলন অনেক প্র্যাকটিস করে ভাষায়, কি দোলন তাই কি না, মাইনাস আর এফ বাই, আর আর এফ কত বলো এটা না 100/3, তাহলে আর এফ বাই আর ওয়ান, তাহলে 100 ইন্টু হবে কত বলো, এই সেই E1 ঠিক আছে বলছি আমি এর আমি তোমার গেইন বলার ট্রাই করতেছিলাম, গেইন কত হবে এটা পেলাম কিনা। আচ্ছা সুপার পজিশনে E1 এর আউটপুট পেয়ে গেলাম। আচ্ছা E2 পাবো কিভাবে, এবার এবার এর এর এটা কনসিডার করবো, তো এটা কনসিডার করে ক্লিক করে যাবে বলো তো একটু, এই দুটো অফ থাকবে তাই কি না, তাহলে এবার আগে কি লাগবে, এর জন্য গেইন বের করো, এই কনফিগারেশনের জন্য গেইন বের করো, E2 যখন কনসিডার করলাম সেই অবস্থার গেইন বের করো, তাহলে সেই অবস্থার গেইন বের করতে গেলে মাইনাস আর এফ বাই আর টু, তাহলে মাইনাস কত হবে বলো, মাইনাস আর এফ বাই কত হবে আর টু ইন্টু কত হবে E2, তাহলে এই ইনপুট পেলাম কার জন্য, E1 এর জন্য, এই আউটপুট পেলাম কার জন্য, E1 ইনপুটের জন্য, এই আউটপুট পেলাম কার জন্য, E2 এর জন্য, তাহলে এটার জন্য আউটপুট বের করি, তাহলে বলো কিভাবে কি বের করো, মাইনাস কত হবে, এই দুটো তখন বাদ, এইটা তখন আর আছে না, তাহলে মাইনাস আর বাই আর, তাহলে কত হবে 100/3 বাই কত হবে বলো 100 ইন্টু কত হবে বলো E3, তো এটা কি E1 এর জন্য আউটপুট, এটা কি E2 এর জন্য আউটপুট, এটা কি E3 এর জন্য আউটপুট, ভাই মূলত তাহলে সুপার পজিশনের কাজ কি, এই তিনজন কি করো, যোগ করে দেওয়া না, যোগ করে দিলাম, এই তিনজনকে যোগ করে দাও, এটা একটা যোগ করে দিলাম, তাই দেখো ঘুরে ফিরে দেখো তো এই হচ্ছে কিনা, দেখো তো কিভাবে দেখো 100 কেটে গেল, তাহলে কত হবে মাইনাস কত হবে 1/3, 1/3 মানে E1/3 না, তাহলে E1 এর মান কত বলো +5, তাহলে এখানে E1 এর পরিবর্তে কি 5 বসালাম, মাইনাস প্লাস মাইনাসে কি হলো মাইনাস, আচ্ছা 100 কাটাকাটি, তাহলে শুধু থাকবে 1 কত 3, তাহলে E2/3, E2 কত 5, ওকে, আর এখানে কত মাইনাস, আর এখানে 100 কাটাকাটি, তাহলে 1/3, তাহলে E3 কত বলো -1 কত হবে 3 না, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, এটাও যদি এরকম দাঁড়ায় তাহলে মাইনাস কমন নিতে পারি আমরা, মাইনাস কমন দিলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 5, তারপরে কত হবে +5, এটা কত হবে বলো মাইনাস মাইনাসে প্লাস, পরে কি যাবে আর মাইনাস হয়ে যাবে বাই হচ্ছে 3, দেখো তো ঘুরে ফিরে সেটা চলে আসছে কিনা, আসছে কিনা। সুতরাং আমরা সুপার পজিশন করে করে কি করতে পারি, বের করতে পারি, কারণ যদি সুপার পজিশন ভালো লাগলে সে কি করবে, নোডাল ইকুয়েশন দিতে পারে ভাই, একবারে কি বেরোবে অ্যান্সার বেরোবে, কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, বুঝতে পারি। এই জন্য নাম বিভিন্ন প্রকার আসতেছে, বিভিন্ন প্রকার অ্যানালাইসিস আমরা করতেছি, কিন্তু ম্যাথমেটিক্স আমাদের কাটকায় রাখতে পারবে না, ম্যাথমেটিক্স আমরা যেভাবে হোক মিলাই চলে আসতে পারবো, কোনো সমস্যা হবে না, বুঝতে পারা গেছে। তাহলে মানটা কত হচ্ছে বলো এখানে, এখানে সে কত ভোল্ট -3 ভোল্ট, এই তো বিষয় তোমার ম্যাথ। সুতরাং 3-4টা ওয়ে আমরা দেখলাম, সুপার পজিশন করে করতে পারি, নোডাল ইকুয়েশন দিয়ে করতে পারি, আমাদের বেসিক এভারেজের সার্কিট দিয়ে করতে পারি, হ্যাঁ পারা যাবে তো নাকি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অ্যাডারের মোটামুটি সার্জারি করে ফেললাম মোটামুটি নাকি, অ্যাডার অ্যাভারেজার কীভাবে হইতে পারে, ডিজাইন বলো কীভাবে সাইন চেঞ্জ করতে পারে, মোটামুটি অনেক কিছু শিখলাম। তো আমরা অ্যাডারের একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের এক্সাম্পল আমরা দেখব, আসলে অ্যাডার আসলে কই ব্যবহার করা হয় তাই কি না। তো অ্যাডার আমার মনে হয় না যে এমন কোনো বিয়ে বাড়ি নাই যে অ্যাডার সেখানে না ব্যবহার করা হয় নাকি, বিয়ে বাড়ি গায়ে হলুদ এই ধরনের যে কোনো অনুষ্ঠানেই কি অ্যাডার থাকেই। তো তুমি বলতে পারবে অ্যাডার কীভাবে আসে, আমরা তো কোনোদিন দেখলাম না অ্যাডার। ব্যাপারটা দেখো, এই অপ অ্যাম্পের একটা মানে অ্যাডার বলো, তারপরে হচ্ছে সামার বলো, যাই বলো না কেন তাই না, যে সে যোগ করে বা অ্যাডার তুমি যাই বলো না কেন সামার, এদের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে অডিও মিক্সারের ক্ষেত্রে। এবার আশা করি বোঝা গেছে, অডিও মিক্সার খুব বড় সড়ো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কত, অডিও মিক্সার, খুব বড় সড়ো ব্যাপক অ্যাপ্লিকেশন। অডিও মিক্সার মানে কি, আমরা যখন ডিজে পার্টি দেখছি না, আমরা ডিজেতে কি হয় মানে বিভিন্ন প্রকার গান টান ভং চক মিশে একটা বাজে একটা গান তৈরি করে ফেলে না, বাজে একটা পরে পরিস্থিতি তৈরি করে ফেলে না, তাহলে ব্যাপারগুলো তাই যে ওই অ্যাডারের মনে করো এইটা একটা ইনপুট, মনে করো এইখান থেকে একটা সাউন্ড যাবে, এখান থেকে একটা সাউন্ড সিগন্যাল যাবে, দুটো মিলাই আউটপুট একটা জগা কিছুর একটা অবস্থা পাবো আমরা আউটপুটে, ওইটাই আমার ডিজে, ওইটাই আমার কি ডিজে, বুঝতে পারা গেছে। তাহলে এই যে সেই অ্যাডার সামার তাই কি না, তাহলে এইটাকে আমি অডিও মিক্সার হিসেবে ট্রিট করাইতে পারি, অর্থাৎ ডিজে টিজে বাজাইতে গেলে কী করা লাগবে,
এই একটা বড় সড়ো অ্যাপ্লিকেশনের আছে, তাই কি না? আচ্ছা, তো এটার আচ্ছা তাহলে একটা বড় অ্যাপ্লিকেশন দেখলাম কি আমরা কি দেখলাম আমরা এই অ্যাডার সার্কিটের, এটা কোথায় ব্যবহার করা হয়? অডিও মিক্সার ব্যবহার করা, তাই কি না? আচ্ছা, অপ অ্যাম্পের আর একটা বড় এই অ্যাডার সার্কিটের অ্যাডারের বলো অথবা সামার বলো, সামারকে আবার অনেক বইতে কি লেখে? সামিং অ্যাম্পলিফায়ার হিসেবেও লেখে, যাই বলো ওটা কোনো বিষয় না, আমি সামার বলতেছি আর কি। আগেই বলছি সামার মানে কি না, গ্রীষ্মকাল না। হ্যাঁ, তো এটার একটা বড় অ্যাপ্লিকেশন অ্যাডার সার্কিট, আর একটা বড় অ্যাপ্লিকেশন আছে ডিসি অফসেটিং করা। ডিসি কি করা? অফসেটিং ইন এসি সিগন্যাল। তো আমরা এগুলো পড়বো এই কারণে যাতে আমাদের যদি কখনো আউটপুট ওয়েভ আঁকাইতে বলে, আমার মনে হয় না যে তোমাদের আটকাইতে পারবে। এটা ভালো করে শিখলে মোটামুটি দেখা যাবে যে না, আউটপুট ওয়েভগুলো আমরা ডিল করতে পারবো খুব ভালো এবং ইফিশিয়েন্টলি আমরা ডিল করতে পারবো সেগুলোর সাথে। তো ওই টাইপের একটা কোশ্চেন তোমাকে দিছে, আমরা একটু দেখি আমরা অ্যাডার সার্কিট কীভাবে অফসেট অ্যাড করে। কি অফসেট অ্যাড করে? ডিসি অফসেটিং ইন কি সিগন্যাল? এসি সিগন্যাল। কীভাবে এসি সিগন্যাল সে ডিসি অফসেট সে অ্যাড করে সেটা আমরা দেখবো আর কি। তো তোমার কাছে একটা অ্যাজ ইউজুয়াল একটা কোশ্চেন তোমাকে দিছে। কোশ্চেন কোন লেভেলের হতে পারে? অপ অ্যাম্প থেকে আসলে কোশ্চেন শেষ নাই, বুঝছো? হাজার হাজার মানে ভাবে কোশ্চেন করা যায়। তোমাকে এই সার্কিটটাই দিয়ে ধরো, দিয়ে বলবে আর আউটপুট ওয়েভ আঁকাও। হ্যাঁ, বেসিক না থাকলে বলবে না, তেল বেড়ে যাবে ভাই, এই ম্যাথ তো করাই নাই কোনো দিন। ওকে, তো এইখানে দিছে তোমাকে একটা স্কোয়ার ওয়েভ দিছে। কি ওয়েভ দিছে? স্কোয়ার মানে সরি ট্রায়াঙ্গুলার ওয়েভ দিছে। ট্রায়াঙ্গুলার ওয়েভ দিছে। কি ওয়েভ দিছে? ট্রায়াঙ্গুলার ওয়েভ দিছে। তাহলে এটাকে বলতেছে আমরা সে ইএসি, এসি ভোল্টেজ। আর এটা হচ্ছে তোমার সে কি ইডিসি, ডিসি ভোল্টেজ দিছে। এইখানে দিছে হচ্ছে 10K, এখানে দিছে হচ্ছে কত? 10K। আবার ফিডব্যাকও দিছে কত বলো? 10K। ধরুন সাহেব বলেন তো, দেখিয়ে বলবেন তোর গেইন কত বলেন তো এই আপনার করে? -1 কত বলো? -1 কথা বলতে হবে, গেইন কত বলো? আরে কি আপ অ্যাম্প রে পাগলা, ইনভার্টিং আপ অ্যাম্প। গেইনের ফর্মুলা কি? মাইনাস কি? আরএফ বাই আর1। তাহলে আরএফ কত? 10/10 -10/10 মানে ঘুরে ফিরে এসে গেইন কত? -1। এই চ্যানেলের জন্য গেইন কত? -1। আবার এই চ্যানেলের জন্য কি? -1। এইটাকে আবার সরি নাম মনে পড়ে গেল একটা, অ্যাডারকে আবার বলা হয় মাল্টি চ্যানেল অপ অ্যাম্প বলা হয়। কি বলা হয়? মাল্টি চ্যানেল অপারেশন অ্যাম্পলিফায়ার। এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, মাল্টি চ্যানেল অপ অ্যাম্পও বলা হয়। ঠিক আছে নাকি জানি? তাহলে এবার কি হবে? ইয়া করে দিলাম, ঠিক আছে? তো বলতেছে তোমাকে যে এইটার আউটপুট ওয়েভ আঁকাও। কি আঁকাও? আউটপুট ওয়েভ শেপ আঁকাও। তো পোলাপন তো এবার ভাই অ্যাডার করে আসছি আমরা, অ্যাডারে তো ভাই মান দেওয়া থাকতো, আমরা জাস্ট নোডাল দিয়ে বা ওই সেই কি বলে নোডাল দিয়ে বা যেহেতু অ্যাডার সার্কিট, তাহলে এটা যোগ করে দিলে কোপ দিয়ে আমরা কি বলতাম? আউটপুট বলে যেটাই হবে। কিন্তু ভাই এবার তো আউটপুট ওয়েভ শেপ চাইছে, এবার তো হালকা মারা খাওয়ার লাইন, তাই কি না? তো দেখি আমরা কীভাবে করবো। আচ্ছা, তো একটা ইনপুট দেওয়া আছে, কি বলো? এসি না? আচ্ছা, তার আগে বলো আউটপুটটা কত হবে সেটা বলো একটু। আউটপুটটা কত হবে বলো? -1 আগেইন, তাই না? গেইন ইনটু কত হবে? ইডিসি। এইটা গেল কার জন্য? এই চ্যানেলের জন্য আমরা আউটপুট পেয়ে গেলাম। প্লাস আবার কি এই চ্যানেলের জন্য আউটপুট পেতে হবে না? তাহলে এই চ্যানেলের আউটপুট কত হবে বলো? গেইন কত? -1 ইন্টু কত হবে? ইএসি না? অতএব আমরা কি বলতে পারি? মাইনাস অফ ইএসি প্লাস ইডিসি বলতে পারি। ব্যাস হয়ে গেল আউটপুট ভোল্টেজ। পারা যাবে তো নাকি? ইএসি প্লাস কি হবে? ইডিসি। ঠিক আছে তো নাকি? আচ্ছা দেখো তো, একটু সাবধানে বলবো অ্যান্সারগুলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাথে ধর ইএসি। কি হবে? তাহলে ইএসি কেমন? ট্রায়াঙ্গুলার ওয়েভ না? ইএসি গুলো কি ওয়েভ? ট্রায়াঙ্গুলার ওয়েভ। তাই কিনা দলন সাহেব? ইএসি মানে কি? ট্রায়াঙ্গুলার ওয়েভ দিলাম। আর এডিসিটা কি হবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে না? এইটা তোমার সমস্যা কি ভ্যালু বলো? কনস্ট্যান্ট ভ্যালু না? এটা তোমার কি ইডিসি না? তাহলে এই দুইজন রে ইএসি আর ইডিসি, এই দুইজনকে যোগ করে আমরা কি পাবো? আউটপুট ভোল্টেজ পাবো। মাইন্ড করার কিছু আছে দলন সাহেব?
ইএসি আর ইডিসি দুটো যোগ করে আমরা কি ভোল্টেজ পাবো বলেন? ভোল্টেজ পাবো। তাহলে এই দুজন যোগ করলে কি হবে? আমরা এসি আর ডিসি যোগ করা শিখছি না? মনে পড়ে নাকি? মনে পড়ে না? এসি আর ডিসি যোগ করা শিখছি আমরা, শিখি নাই? আরে আবলুস শেখো নাই? সাইনোসয়েড শিখছে না? কি করতাম? ওই ওপরে ধরে নিয়ে কি করতাম? ওর উপর বসা দিতাম না? ব্যাস তাই করবো। এটা ধরে নিয়ে কি করবো? এটা বসা দেবো, তাহলে হয়ে গেল। তাহলে আউটপুট কেমন হবে বলো? ডিসি লেভেল তো আমার কাছে ডিসি লেভেলই থাকবে নাকি? মাইন্ড করার তো কিছু নাই দোলন সাহেব। এই যে ইডিসি থাকলো, তাহলে যোগ করা মানে এটা ধরে পুরোপুরি কারো বসা দেবো। ওই ডিসির উপর আগে রেফারেন্স ছিল টির উপর বসছিল, এইবারে কারোর উপর বসাবো না, টির উপর বসাবো, সেটা কারোর বসাবো? ডিসি ভ্যালুর উপর বসাবো। তাহলে ওইটাকে ডিসি ভ্যালুর উপর থেকে যাবে উপরে যাবে, কি হবে? নিচে হবে না? ওই আগেরবার এই 0 থেকে স্টার্ট হয়ে বাড়তেছিল কমতেছিল এভাবে যাচ্ছিল, কিন্তু এবার কি হবে? এইখান থেকে স্টার্ট হয়ে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে, আবার এখানে শেষ হবে। বুঝতে পারা গেছে? তাহলে এটা ধরে নিয়ে পুরোপুরি কারো বসাবে, ডিসির উপর বসাবে, তাহলে কি যোগ হয়ে গেল? তাহলে যোগ করো। নিচে ক্রস করতেও পারে নাও করতে পারে, সেটা ডিপেন্ড করবে কার উপর? ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে নিচ পর্যন্ত আসবে কি আসবে না। বুঝছো নাকি বোঝো না দোলন সাহেব? আলামিন বুঝতে পারছো তো? হ্যাঁ ওকে, না পারা যাবে তো। কিন্তু ভাই এটা কি আমার অ্যান্সার কি ঠিক হলো বলো তো একটু? এটা কি বলো? ইএসি প্লাস কি ইডিসি না? তাহলে আমি এখন যেটা পাইছি ধরুন এটা কার কার ওয়েভ? ইএসি প্লাস কি ইডিসির ওয়েভ। কিন্তু আমার এটা পেলে চলবে? আমার কি করা লাগবে? মাইনাস করা চলা লাগবে না? তাহলে মাইনাস করলে কি হবে? যেরকম ওয়েভ সেরকমই থাকবে। পজিটিভ সাইকেল চলে যাবে কোন জায়গায়? নেগেটিভে। নেগেটিভ সাইকেল চলে আসবে কোথায়? পজিটিভে। পজিটিভ সাইকেল নেগেটিভে, নেগেটিভ সাইকেল পজিটিভে, পজিটিভ সাইকেল নেগেটিভে, নেগেটিভ সাইকেল চলে আসবে কোথায়? পজিটিভ। সহজ হিসাবে ভাই, এটা তো বিশাল কঠিন জিনিস না। তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি বলো? মাইনাস ই অফ এসি প্লাস ডিসি, এটা বের করতে চাচ্ছি কিনা? তাহলে আমরা যখনই মাইনাস দেবো তাহলে ঘটনা কি ঘটবে বলো তো একটু? এটা কি টি, তাই কিনা? লেভেল সব ওই একই লেভেলে থাকবে, তাই কিনা? শুরু থেকে ছিল পজিটিভ সাইকেল ওই পিকেই থাকবে, এতটা এরকম ওইটাই যাবে, শুধু কি ওইটা উল্টে যাবে, নেগেটিভ দিকে আসবে। পোলাপান করাই পর্যন্ত এই পর্যন্ত পোলাপান করে রেখে দিয়ে, তাহলে কি হালকা কি দোলন সাহেব? কথা বলেন না কেন? ঠিক আছে, তাহলে এটা আউটপুট। আরে ভাই তুমি পরীক্ষায় একবার অ্যান্সার লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু শুধু ভুল করা যাবে না। হ্যাঁ, পিনিকে ঠেলা কোনটাকে দেবে? এটাকে দেবে। আরে ভাই কোপ দিয়ে দিছি, ইএসি প্লাস ইডিসি যোগ করে চলে আসছি, কিন্তু আরে ভাই সামনে তো একটা কি আছে রে ভাই জান, সামনে তো একটা কি আছে, ইএসি প্লাস কি আছে, ইডিসি নাই, শুধু সামনে কি আছে? একটা মাইনাস। তাহলে এই মাইনাসের জন্য তো সিগন্যাল কি হবে? 180 ডিগ্রি ফেজ শিফট হবে। তাহলে হয়ে গেল 180 ডিগ্রি ফেজ শিফটিং। বোঝা গেছে নাকি জানি? নিচেরটুকু মানে হুম, নিচেরটুকু অংশটুকু, নিচেরটুকু অংশটুকু হ্যাঁ হ্যাঁ কতটুকু দিব? দিবা, কারণ আমি জানি না তো মান। এমন হইতে পারে যে না আসলো না, এই পর্যন্ত আসলো, এরকম হইতে পারতো যে সে এরকম হয়ে তারপরে উঠবে। ডিপেন্ড করবে কার উপর? ইডিসির উপর ডিপেন্ড করবে, ইডিসি কতটুকু তাকে অফসেট ঘটাচ্ছে। তো এই ভ্যালুটাকে বলা হয় অফসেট, এইটাকে বলা হয় অফসেট। আমরা অফসেট বুঝি না, বারবার অফসেট 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 বুঝি না। অফসেট মানে কোন একটা এসির সাথে কোন একটা এসি লেভেলকে, কোন একটা এসি ভোল্টেজের লেভেলকে হয় পজিটিভ দিকে শিফট করবো আর নাকি নেগেটিভ দিকে শিফট করবো। এই শিফট করলাম যতটুকু, এই শিফটিংকে বলে অফসেট। অফসেট অ্যাড করা, অফসেট অ্যাড করা, অফসেট। মানে ওই 0 থেকে এতটুকু আমি অফসেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু কতটুকু লেভেল শিফট করাইছি, এসি লেভেলটা কতটুকু শিফট করাইছি। তারা কি ভাই এই যে এটুকু শিফট করছে? এক্স্যাক্টলি এইটুকু শিফট করছে, এইটুকু। আগে কোথায় ছিল? 0 থেকে শুরু হয়েছিল না? তাহলে এখন কি এখান থেকে শুরু হয়? তাহলে উপরে এতটুকু উপরে উঠে গেছে না? আগে শুরু হয়েছিল এখান থেকে, এখন শুরু হয়েছে এইখান থেকে। তাহলে এইটুকু বলে অফসেট। বুঝতে পেরে গেছে? অফসেট সবসময় ডিসি হবে, বুঝতে পেরে গেছে? দেন এটাকে বলে অফসেট অ্যাড করা। তাহলে ডিসি অফসেটিং এর সিগন্যাল, যখন আমরা এই সিগন্যালে কী করতে চাই? অফসেট অ্যাড করতে হতো। ওই যে এসি লেভেলটা হয় পজিটিভ দিকে বাড়াবো না নেগেটিভ দিকে বাড়াবো, এই সব ক্ষেত্রে আমাদের অফসেট অ্যাড করার ক্ষেত্রে আমাদের অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা ভূমিকা কী বললাম? অডিও মিক্সার। ডিজে পার্টিতে মনে করে একটা চ্যানেলে একটা চ্যানেল, মনে করে 4-5টা গানে মিশাই দিই, তাহলে কে যাবে? ডিজে হয়ে যাবে না? মনে করে তাহিরি হুজুরের ওয়াজ সাথে হয়েছে কী গান আছে, এই সে আরও
গানটা যদি আমরা জোরে দিই তাহলে কি হবে? 4টা চ্যানেল দিয়ে 4 রকম সিগন্যাল যাচ্ছে, ওই সবগুলো মিলে কি হবে? একটা ভং চং একটা